নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প চাষার বউয়ের অন্তিম পর্বের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প চাষার বউ। গল্প পাঠে আমি অর্পিতা। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প চাষার বউয়ের দ্বিতীয় পর্বে আমরা জানতে পারি কেশবতী পুকুরঘাটে নন্দীমশাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সেদিন নন্দীমশাই পুকুরঘাটে আসেন না, আসে তার দিদি। দিদির কাছ থেকে কেশবতী খবর পায় তার ভাই সদরে যায়নি। এই কথা শুনে কেশবতী তার বুকে একটা বল ফিরে পায় এবং সে মনে মনে ভাবে নন্দীমশাই সমস্ত পাওনা ভেস্তে যাবে, সে একটা পয়সা কেন, একটা আতলাও পাবে না। এই পর্বে আমরা জানতে পারবো নন্দীমশাই সদর যাওয়া সত্যি কি ভেস্তে গেল, না কেশবতী নিজেই গেল ঠকে। জানতে হলে পুরো গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। তবে মনে বড় কষ্ট পাবে লোকটা। এ ক্ষতি মহেশনন্দীর পক্ষে কিছুই নয় বটে, তবু এত সব পাওনা ফসকাইয়া গেলে মানুষের দুঃখ হয় বই কি। শুধু কি তাই, তার প্রতীক্ষায় দুপুরটা কাটাইবার পর কেশবতী যখন যাইবে না তখনও বড় আঘাত লাগিবে বেচারার মনে। ক্রমে ক্রমে বেলা পড়িয়া আসিল। এমন ঝাঁঝ হইল রোদের যে কে বলিবে কাল রাতের ঝড় বৃষ্টিতে পৃথিবী শীতল হইয়াছিল। কিন্তু মাটি ফাটা রোদ উঠিতে দেখাচ্ছে মহেশনন্দীর সমস্ত পাওনা তামাদি হওয়ার দুঃখ আর দুপুরবেলা লোকটার ব্যর্থ প্রতীক্ষার ব্যথা মনে করিয়া যেন কেশবতীর বুকটা ফাটিয়া যাইতে লাগিল বেশি। কি অদিষ্ট মানুষটার, এদিকে বউটা পর্যন্ত মরিতে বসিয়াছে। নিধিরাম আসিয়া ভাত খাইয়া চলিয়া গেল। আর একবার স্নান করিতে ইচ্ছা হইতেছিল কেশবতীর, কিন্তু মহেশনন্দীর বাড়ির অত কাছে যে পুকুর, এই সময় সেখানে কি যাওয়া যায়? মহেশনন্দী কীরকম ব্যাকুল হইয়া তার পথ চাহিয়া আছে, যদি হঠাৎ তাই দেখিয়া আসিবার প্রবল ইচ্ছা জাগে আর সে ইচ্ছা কেশবতী দমন করিতে না পারে। ওরকম ইচ্ছা না হয় জাগিল, যদি একবার যে কোনো কারণে যে কোনো রকমে মহেশনন্দীর সেই আড়াল করা ঘরখানায় সে গিয়া হাজির হয়, কি হইবে তখন? অদম্য ইচ্ছা না জাগিলেও কেন এবং কিভাবে সে মহেশনন্দের ঘরের মধ্যে গিয়া পড়িবে সে তা জানে না। যদি গিয়া পড়ে তখন কি হইবে, এই শুধু তার সমস্যা, ভয়াবহ ও মর্মান্তিক। একটু শুইল কেশবতী, খানিক পরে উঠিয়া পড়িল। একটা মানুষ পথ চাহিয়া ছটপট করিতেছে, এ কি মানুষ সহ্য করিতে পারে? যাই থাক কপালে, একবার কেশবতী যাইবে সেই ঘরে, মহেশনন্দের পায়ে ধরিয়া কাঁদিবে, বলিয়া আসিবে তার কথা ভাবিয়া রাতে তার ঘুম হয় না, কাজে মন বসে না, কেবল হু হু করে মনটা, আর চোখে জল আসে, তার বুক ফাটিয়া যায়। অত কথা বলতে না পারুক, যেভাবে হোক মোটামুটি তার গভীর দরদের কথাটা জানাইয়া দিয়া চলিয়া আসিবে। মহেশনন্দীর কাছে যাইতে তার ভয়ই বা কিসের? কাল সে যায় নাই ভিজে কাপড়ে, কাল কি হয়েছিল তার? মহেশনন্দী ভালো করিয়া চাহিয়াও দেখে নাই। অমন শান্ত নির্বিকার মানুষটা কি একদিনে গুন্ডায় পরিণত হইয়া যাইতে পারে? পাড়া ডিঙাইয়া আম কাঁঠালের বাগান পার হইয়া কেশবতী মহেশনন্দীর বাড়িতে ঢুকিল। আজ আর উঠান পার হইয়া আড়ালের ঘরখানায় যাওয়ার সাহস কেশবতীর হইল না। পূবের ঘরের পিছন দিয়া ঘুরিয়া আসিয়া এ ঘরের ভেজানো দরজা খুলিয়া ভিতরে ঢুকিয়া পড়িল। কোথায় মহেশনন্দী? ঘর যে খালি, কেউ তার প্রতীক্ষায় এখানে ছটপট করিতেছে না।
ধীরে ধীরে কেশবতী বাহির হইয়া আসিল। দু চোখ তার জলে ভরিয়া গিয়াছে। এ জগতে কেউ তাকে এতটুকু দাম দেয় না, বড় সস্তা সে। ঘরের পিছন দিয়া ফিরিয়া না গিয়া উঠানে আসিল। প্রতীক্ষার ব্যাপারে মহেশনন্দী তাকে ফাঁকি দিয়াছে। এখন সে শুধু জানিয়া যাইতে চায় সদরে সে গিয়াছে কিনা। উঠান হইতে দেখা যায় নন্দীবউ ঘরের মধ্যে শুইয়া আছে, তবে ঘরে আজ লোক বেশি। দাওয়াই উঠিয়া কেশবতী ঘরের মধ্যে উঁকি দিল। নন্দীবউয়ের মাথার কাছে মহেশনন্দী বসিয়া আছে, মুখখানা গম্ভীর ও বিষণ্ণ। একটি মেয়ে রোগিণীর মাথায় ধীরে ধীরে বাতাস পড়িতেছে। বিছানার অন্য প্রান্তে বসিয়া আছে পিসি। কেশবতীকে দেখিয়া কেউ কিছু বলিল না। কারোর ঘরে মরণাপন্ন কেউ থাকিলে অবসর মতো পাড়ার বৌঝি এইভাবে উঁকি মারিয়া দেখিয়া যায়, চৌকাঠ ধরিয়া খানিকক্ষণ দাঁড়িয়া থাকে, তারপর আপন হইতে চলিয়া যায়। সেজন্য কারোর ব্যস্ত হওয়ার দরকার হয় না। মহেশনন্দী একবার চোখ তুলিয়া চাহিয়া দেখিল মাত্র। পিসি কাছে উঠিয়া আসিয়া ফিসফিস করে বলিল, কী লাভ বউ, একটা মানুষ মরছে, সদর থেকে জিনিস আনতে দেওয়াটা তোর বড় হলো? সকাল থেকে ঠায় বসে আছে শিওরে, কবে সদর যাবে ঠিক নেই। এখন কিছু বলতে পারবো না বাচ্চা আমি। তুই বাড়ি যা, পয়সা রেখে যা আমার কাছে, যখন সময় হবে আমি ঠিক দিয়ে দেব। কেশবতী বলিতে পারিল না, কিছু সে আনাতেই চায় না সদর হইতে। কি আনিতে হইবে বলিয়া দেওয়ার আগে মহেশনন্দী পাছে সদর চলিয়া যায়, এই ভয়ে সে ছুটিয়া আসে নাই। মহেশনন্দীর মরণাপন্ন বউয়ের বাহুতে তার নিজের খাঁটি সোনার অনন্তের দিকে একবার তাকাইয়া সে উঠোনে নামিয়া আসিল। বাড়ি ফিরিয়া কেশবতী আবার শুইয়া পড়িল, কিন্তু এবারেও বেশিক্ষণ শোয়া হইল না। কত কাজ তার, শুইয়া থাকিলে চলিবে কেন? রোদের তেজ কমিতে এক সময় সন্ধ্যা হইয়া আসিল। তারপর আসিল নিধিরাম। আজ কেশবতী রান্নার একটু বিশেষ আয়োজন করিয়াছে। ডাল রাঁধিয়াছে, দুরকম তরকারি করিয়াছে, তার উপর মাছের টক। নিধিরাম খাইতে বসিলে কাছে বসিয়া সে বলিল, নন্দীমশাইয়ের সব পাওনা গেল তো ফসকে, একটি পয়সাও তো পাবে না আর। নিধিরাম বলিল, কেন? তা আমাদি নাকি হবে বলেছিলে না তুমি, আজকে নালিশ না করলে? নন্দীমশাই সদরে যায়নি, নালিশও করেনি। ক্ষুধার্ত নিধিরাম মস্ত একটা ভাতের গ্রাস মুখে তুলেছিল। হাত নামাইয়া বাঁ হাতে ঘাড় চুলকাইতে চুলকাইতে বউয়ের এই অজ্ঞতায় একটু হাসিল। হ্যাঁ রে, নন্দমশাই সদরে না গেলে নালিশ হবে না, কে তোকে বলেছে? তবে এই উকিল মুক্তাররা আছে কি করতে রে? সে খবর কেশবতী রাখে না। তার মুখখানা ম্লান হইয়া গেল। পাড়ার এক বাড়ি হইতে একটু দুধ ধার করিয়া আনিয়া পাতলা এক বাটি পায়েস রাঁধিয়াছিল। নিধিরাম ফিরিয়া আসিবার আগেই খানিকটা দিয়েছিল ছেলেকে, খানিকটা চেকেছিল নিজে। কত কাল সে মিষ্টান্নের স্বাদ পায় নাই। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করলাম। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।